নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দ্যাট ইজ 7th জুলাই 2026 একটি নতুন নোটিফিকেশন এসছে চাকরির। ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরার আন্ডারে 14খানা পোস্ট অফ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এর জন্য ওরা পোস্ট বের করেছে, নোটিফিকেশনটা আজকে বের করেছে। তো এই পোস্টগুলো কি, এই পোস্টগুলোর বেসিক স্যালারি কী, এই পোস্টগুলোর প্রস কী, পোস্টগুলোর কনস কী, ওভারঅল তোমাদের কি এই পোস্টগুলি দেওয়া উচিত কি না সেটা নিয়ে আমি আজকে একটা কথাবার্তা বলবো। দিস উইল বি অ্যান ওভারভিউ ভিডিও, কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে সেরকম প্রশ্ন জিজ্ঞেস করছো অ্যাজ সুন অ্যাজ দ্য নোটিফিকেশন হ্যাজ কাম। তোমাদের মধ্যে অ্যারাউন্ড 20 আমাকে অনেকগুলো প্রশ্ন তোমরা জিজ্ঞেস করেছো। তো আজকে আমরা নোটিফিকেশনটি ডিকোড করার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা আছে সেই পোস্টটা তোমাদের দেওয়া উচিত কি দেওয়া উচিত না। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো সবচেয়ে আগে দেখো, যারা বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে আছে, এক্সপিরিয়েন্ট হোক বা কোচিং সেন্টার্স হোক বা ফেলো কমিউনিটি হোক, অনেকেই হোক, অনেকগুলো জিনিস আছে এইসব পোস্টের ব্যাপারে যেগুলো তোমাদের কাছে জানা নেই। সেই জিনিসগুলো আজকে আমি তোমাদের সামনে সবচেয়ে আগে তুলে ধরতে চাই। হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ দিস পোস্ট, তারপরে আমি নোটিফিকেশনটি নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো যদি আমি নেক্সট স্লাইডে যাই, তো সবচেয়ে আগে বুঝতে হবে যে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? তো স্যালারি কীরকম হবে? তো স্যালারি মোর অর লেস ইট উইল বি, প্রথম কথা হলো দিস নট এ ফিক্সড পোস্ট, দিস ইজ এ রেগুলার পোস্ট, যেটা নোটিফিকেশনে বোঝা যাচ্ছে। তো স্যালারি হবে সামওয়্যার ইন দ্য রেঞ্জ অফ 30,000 হাতে আসবে ইন দ্য ফার্স্ট মান্থ, ঠিক আছে? এখন এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের স্যালারি থেকে একটু ডিফারেন্ট, কারণ কিছু শেট্টি কমিশনের পার্কস ওরা পায়, মানে যারা হাইকোর্টের এমপ্লয়িরা আছে। সো স্টেট গভর্নমেন্টের যে এলডিসি স্যালারি তার থেকে ডেফিনেটলি 3-4 হাজার টাকা স্যালারি বেশি পায় হাইকোর্ট অফ ত্রিপুরার আন্ডারে যে স্টাফ আছে। তো সেই হিসাবে আমি বলছি যে 32,000ও নেট হতে পারে, বাট ইট ইজ মোর দেন 30,000 100% ফর শিওর। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দিস জব হলো, আমরা অনেকে দেখি, আমি অনেক এক্সপিরিয়েন্টকে কোয়েশ্চেন করতে দেখি যে স্যার সব চাকরিতে তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই, এই চাকরিতে কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে কি আছে না? তো প্রথম পয়েন্ট যেটা হলো যে দিস ইজ এ নন ট্রান্সফারেবল জব। যেহেতু তুমি হাইকোর্ট অফ ত্রিপুরার আন্ডারে কাজ করবে, তো হাইকোর্ট তো ত্রিপুরাতে একটাই হতে হয়, তো সেই হিসাবে তোমার কিন্তু অন্য কোথাও ট্রান্সফার হওয়ার কোনো চান্স নেই। তো তুমি যেখান থেকে শুরু করবে সেখানেই শেষ করবে। ইফ ইউ আর ফ্রম আগরতলা অর নিয়ার বাই অফ আগরতলা, দিস ইজ মোস্ট প্রবলি দ্য বেস্ট জব, কারণ এখানে ট্রান্সফারের কোনো সিনই নেই। 2 বছর 3 বছর পরে লাইন ট্রান্সফারের কোনো সিন নেই, পয়েন্ট 1। পয়েন্ট 2 হলো দিস ইজ দ্য অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট যেটা আমি জানি। তোমরা আমাকে বলবে যে এটা ছাড়া আছে কি না। জুডিশিয়ারির আন্ডারে এটা হতে পারে, যেটা হাইকোর্টের আন্ডারে হয়, অনেক সময় সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে হয়। ডেডিকেটেড সামার এবং উইন্টার ভ্যাকেশনস আছে এখানে। তো সামার ভ্যাকেশনসের ইউ উইল গেট 30 days হলিডে। উইন্টার ভ্যাকেশনস আই থিঙ্ক পূজা ভ্যাকেশন তো পাবেই, এবং উইন্টার ভ্যাকেশনস তোমরা পাবে, কারণ হাইকোর্ট ইট ওয়ার্কস ফর এ সার্টেন নাম্বার অফ ডেজ থ্রু আউট দ্য ইয়ার, অল ওভার দ্য ইয়ার এটা ওয়ার্ক করে না, ঠিক আছে? তো মনে রাখবে নন ট্রান্সফারেবল, স্যালারি অ্যারাউন্ড 32,000, সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশন আছে। ইয়েস, একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, যেহেতু অন্য মানে লাইন ডিপার্টমেন্টের মতো এখানে যেহেতু সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশন আছে, ঠিক আছে, সেই হিসাবে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো যে যখন খোলা থাকে, ওভারঅল যখন তোমার খোলা থাকে, একটু কিন্তু হ্যাকটিক হয় মানে কাজের চাপ কিন্তু হয়, বিকজ ইউ নিড টু কম্পেনসেট। লাইক তুমি তো আর 300 days বা 250 days কাজ করছো না, তুমি যেহেতু 200 days কাজ করছো, যে বাকি দিনগুলোর মধ্যে তোমার বাকি কাজগুলোকে করতে হয়। তো কাজের একটু প্রেশার আছে হাইকোর্টে, এটা তুমি যে কোনো হাইকোর্টের এমপ্লয়িকে, এক্স এমপ্লয়িকে জিজ্ঞেস করে বলবে। বাট হ্যাভিং সেড দ্যাট, যেমন স্কুল ডিপার্টমেন্টে, লাইন ডিপার্টমেন্টস বলতে আমি কি বলছি, লাইন ডিপার্টমেন্টস বলতে আমি কিন্তু স্কুল ডিপার্টমেন্ট বলিনি। যেমন ফর এক্সাম্পল, আজকে তুমি যদি এলিমেন্টারি বা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াও, তো হায়ার সেকেন্ডারি স্কুল আর এলিমেন্টারিতেও কিন্তু একটা সামার ভ্যাকেশন থাকে, উইন্টার ভ্যাকেশন থাকে না, সামার ভ্যাকেশন থাকে, কিন্তু টিচারদের কিন্তু ওর মধ্যেও যেতে হয়। বাট হিয়ার দেয়ার ইজ নো সাচ প্রভিশন। তো সামার ভ্যাকেশন মানে সামার ভ্যাকেশনই, উইন্টার ভ্যাকেশন মানে উইন্টার ভ্যাকেশনই, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু মি, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসের পরে যদি কোনো একটা সার্ভিস থাকে যেটার মধ্যে
ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ ভেরি গুড, এটা একটা প্রপার সার্ভিস যেটার মধ্যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ ভেরি গুড। এবং পার্কস অ্যান্ড স্যালারি ত্রিপুরা সেক্রেটারি সার্ভিসের থেকে 3-4 হাজার টাকা বেশি, বিকজ অফ শেট্টি কমিশন থিংস। এত টেকনিক্যাল ব্যাপারে আমি যাব না, যারা তোমাদের সিনিয়র আছে দাদারা দিদিরা যারা হাইকোর্টে চাকরি করে ওদের সাথে তুমি ট্যালি করে দেখবে। নাও লেটস কাম টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, প্রমোশন। দেখো হাইকোর্ট অলওয়েজ ওয়ার্কস অন এ সেপারেট ট্যানজেন্ট, ডিফারেন্ট ট্যানজেন্টে হাইকোর্ট কাজ করে, হাইকোর্টের রুলসও ডিফারেন্ট। তো হাইকোর্টের কেসে প্রমোশন পলিসি ইজ প্রিডিফাইন্ড ইন দ্য সেন্স হলো, যেমন আমাদের স্টেট গভর্নমেন্টে এসিআর মানে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টের কোনো দাম নেই, ঠিক আছে। তো প্রমোশন তো এমনিতে তো এখন আটকে আছে প্রমোশন, মোস্টলি প্রমোশন পলিসি দেখা যাক, মোস্ট প্রবলি নেক্সট মান্থের মধ্যে বোধহয় আবার শুরু হবে, বাট অনেক বছর ধরে এই কেসের জন্য আটকে ছিল। কিন্তু হাইকোর্টের স্টাফ কিন্তু প্রত্যেক যথাযথ টাইমেই প্রমোশন পেয়ে গেছে বেসড অন দ্যার পারফরমেন্স। এবং এই যে পারফরমেন্স ইভ্যালুয়েশন করা হয় থ্রু দ্য জাজেস, তো জাজেসের যে প্যানেল আছে সেই প্যানেল কিন্তু পারফরমেন্স ইভ্যালুয়েট করে ফর অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ অফ হাইকোর্ট। সো দিস ইজ এ পারফরমেন্স ড্রিভেন জব। তো এখন একটা জিনিস মনে রাখবে, তোমরা অনেকে আমাকে বলতে পারো ইজ দিস এ প্রাইভেট জব? নো, দিস ইজ নট এ প্রাইভেট জব, দিস ইজ এ ডেডিকেটেড জব আন্ডার জুডিশিয়ারি, ঠিক আছে, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এ গভর্নমেন্ট জব অনলি, ঠিক আছে। কিন্তু তোমার প্রমোশন ডিপেন্ডস অন ইয়োর পারফরমেন্স প্যারামিটার্স, ঠিক আছে। তো আমার কাছে প্রমোশনেরও সমস্যা নেই, এবং দ্যার ইজ এ ডেডিকেটেড লাইন অফ প্রমোশন। আমি অলরেডি টিমকে বলেছি একটা রিক্রুটমেন্ট রুলস বের করতে, তো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট দিয়ে কিন্তু অনেক উপর অবধি চলে যাওয়া যায়। তো আমি তোমাদেরকে আক্ষরিক করতে বলি, স্পেশালি ফর ওমেন ভেরি গুড জব, ফর মেন অলসো যারা একটা চাইছো যে একটু ঠান্ডা জায়গাতে মানে একই জায়গাতে বসে কিছুদিন কাজ করবে, দিস মাইট বি নট এ ব্যাড জব, ঠিক আছে। নাও লেট আস কাম টু দ্য মেইন নোটিফিকেশন অ্যান্ড লেট আস আন্ডারস্ট্যান্ড মেইন নোটিফিকেশনের মধ্যে ওরা কী কী জিনিস বেসিক্যালি দিয়েছে, সিলেবাস কী, সেসব জিনিস নিয়ে একটু কথাবার্তা বলা যাক। তো পে স্ট্রাকচার হলো ইন দ্য এন্ট্রি লেভেল অফ 21,400 পার মান্থ, ইন দ্য পে মেট্রিক্স লেভেল 7 অফ ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস রিভাইজড পে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 2018, মানে এটা রেগুলার স্কেলই প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হলো যেটা আমি তোমাদেরকে বললাম 30-র উপর 32 অ্যারাউন্ড অ্যাকর্ডিং টু মি তোমাদের ফার্স্ট মান্থ ইন হ্যান্ড আসবে। নেক্সট হলো 14, টোটাল নাম্বার অফ 14-এর মধ্যে ইউআর 6 জন আছে, এসটি 2 জন আছে, এসসি 6 জন আছে। এখানে একটা ইফস আছে, সেই ইফটা আমি তোমাদেরকে লাস্টে বলবো, মনে রাখবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি এ গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, টেকনিক্যাল কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অবলিক ইনস্টিটিউট উইথ টাইপিং স্পিড অফ 40 ওয়ার্ডস পার মিনিট অন এ কম্পিউটার। নাও দেখো, তোমাদের মধ্যে অনেকে আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করেছে যে স্যার আমার কাছে XYZ কম্পিউটার সার্টিফিকেট আছে, সেটা কি ভ্যালিড কিনা। দেখো সেক্রেটারিয়েট সার্ভিসের সময় কিন্তু জিনিসটা এত রিজিড হয় না। ইফ ইউ হ্যাভ হ্যাড এ ভ্যালিড কম্পিউটার সার্টিফিকেট ফ্রম এনি অফ দ্য রিকগনাইজড ইনস্টিটিউট, সেটা কিন্তু অ্যালাউ করা হয়। এখানেও যেটা দিয়েছে, এখানেও কিন্তু ও লেভেল বা সেরকম কিছু ওটার মধ্যে মেনশন করা নেই, ঠিক আছে। সো জেনারেল কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হবার কথা, বাট তোমাদের যদি জানা থাকে, মানে তোমাদের যদি ডাউট থাকে, জানার দরকার থাকে, তাহলে ইউ ক্যান গো টু দ্য হাইকোর্ট প্রিমাইসেস অ্যান্ড ইউ ক্যান আস্ক, অর ইউ ক্যান আস্ক এ সিনিয়র। বাট অ্যাজ ফার এজ দিস মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গোস, এমন কোনো রিজিড ওরা নর্ম রাখিনি। একটা কম্পিউটার মানে হলেই হবে, টেস্ট হলেই হবে, ঠিক আছে, বাট 40 ওয়ার্ডস পার মিনিট হতে হবে। এখানেও একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা নিয়ে আমি তোমাদেরকে একটু পরে বলছি, ঠিক আছে। নেক্সট হলো, আচ্ছা ফিটি তো তোমরা জানো ফি এর মধ্যে কী আছে। সো নেক্সট ইফ ইউ গো টু যে আমার স্কিম অফ এক্সামিনেশন কি, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তো প্রথম কথা হলো 100 মার্কসের অবজেক্টিভ থাকে, সেটা হলো ফেজ 1-এ, ঠিক আছে। তো ফেজ 1-এ কী আছে যে ইংলিশ, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ এক্সেট্রা। তো ইংলিশ আছে, জেনারেল নলেজ আছে, অ্যাপটিটিউড, রিজনিং মানে একটু কোয়ান্টস আছে, একটু রিজনিং আছে, বেসিক কম্পিউটার নলেজ এক্সেট্রা, এই পার্ট কটা আছে। 100 মার্কসের MCQ আসবে আই থিঙ্ক। অবজেক্টিভ টাইপ MCQ আসার কথা, অনলি দোজ ক্যান্ডিডেটস হু সিকিউর এ মিনিমাম 60% রিল্যাক্সেবল বাই 10% ইন কেস অফ রিজার্ভ ক্যাটাগরি শ্যাল বি কল ফর টাইপ টেস্ট অন কম্পিউটার, মানে তোমার 100-তে 60 তুলতেই হবে। তো দিস ইজ দ্য কাট অফ দ্যাট দে হ্যাভ সেড। নাও তুমি 100-তে 70, 75, 80 তুললে দিস ইজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, ঠিক আছে। কিন্তু 100-তে তোমার 60 তুলতেই হবে।
ঠিক আছে, যদি তোমার 60 যদি তুমি না তোলো তাহলে তুমি নেক্সট স্টেজের জন্য যাবে না, ঠিক আছে। ইউ উইল বি অনলি কল ফর দ্য টাইপ টেস্ট। বুঝে রাখো ইংলিশটা ভালোভাবে। অনলি দোজ ক্যান্ডিডেটস হু সিকিউর এ মিনিমাম 60% মার্ক রিল্যাক্সেবল বাই 10% ইন কেস অফ রিজার্ভ ক্যাটাগরি, মানে ইউআরের কেসে 60 লাগবে 100-তে এবং এসসি এসটির কেসে 50 ডেফিনেটলি লাগবে 100-তে, শ্যাল বি কল ফর টাইপ টেস্ট অন কম্পিউটার followed by written test English. The ratio of candidates to be shortlisted through written screening test shall be 1:3 for each advertised post. As far as practicable, shall be shortlisted for the type test, computer test followed by written test in English. Now এখানে বুঝতে হবে এটা হলো মানে ফেজ 1। তো ফেজ 1-এ যেটা আছে তোমার 100-তে 60 পেতে হবে ইউআর হলে, 50 পেতে হবে তোমার এসসি এসটি হলে। ফেজ 2-তে তাহলে তুমি চান্স পাবে और পেতে পারো, ডিপেন্ডস অন ওভারঅল মেরিট লিস্ট কতখানি যায়। 1:3 যেটা আছে মেনশন করা। ফেজ 2-তে কি আছে, টাইপ টেস্ট ইংলিশ আর কম্পিউটার এনভায়রনমেন্ট, 20 মার্ক আছে এবং 20 মার্কে তোমার ডেফিনেটলি 40 ওয়ার্ডস পার মিনিট তো মিনিমাম এজ এ ইউআর তোমার বা এসসি এসটি তোমার এখানে কোয়ালিফাই করতেই হবে। এবং তারপরে একটা রিটেন টেস্ট হবে টু ইভ্যালুয়েট দ্য রাইটিং স্কিলস অ্যান্ড ওভারঅল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটার মধ্যে কী আছে, ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, প্রেসিস রাইটিং থাকবে, প্যারাগ্রাফ রাইটিং লাগবে, লেটার রাইটিং, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, ভাইসি ভার্সা, রাইটিং এবিলিটি এক্সেট্রা। এটা 30 মার্কের হবে, ঠিক আছে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন ফেজ 2 শ্যাল বি 60%। এবং আমার যতটুকু ধারণা প্রথমে টাইপ টেস্টেও 40 তো লাগবেই কোয়ালিফাইয়ের জন্যে, তারপরে টাইপ 2-তে 60% মানে 20-তে 14 তোমার তুলতেই হবে। এবং টাইপ 3-তে মানে টাইপ 2-এর ইংলিশ পার্টে 30-এর 60% মানে 18 মার্ক তোমার তুলতেই হবে টু কোয়ালিফাই ইন দ্য মেরিট লিস্ট। বুঝতে পেরেছো সোজা কথা বাংলা ভাষা? দিস ইজ দ্য সিলেবাস অফ দিস। এবং টু বি ভেরি অনেস্ট, দিস ইজ জাস্ট এ লিটল বিট অফ রিভার্স সিলেবাস অফ ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসে কী থাকে, ঠিক আছে, একটা পেপার থাকে তোমার এমসিকিউর উপর, একটা পেপার থাকে তোমার ওই ইংলিশ পার্টটার উপর, তারপরে ফাইনালে টাইপ টেস্ট হয়। এখানে কি করেছে, প্রথম পার্টটা ওরা ইন এ সেন্স ফর্ম অফ প্রিলিমস ওরা করেছে, যেখানে 100টা এমসিকিউ থাকবে, এর মধ্যে তুমি মেরিট লিস্টে চলে এলে, ঠিক আছে, তারপরে তুমি ফেজ 2-তে যাবে, ঠিক আছে। তো ফেজ 2-তে যাবার পর তারপরে তুমি যত পাও সেটার উপর ডিপেন্ড করে তোমার ফাইনাল মেরিট লিস্ট হবে। তো এবং এখানে একটা জিনিসে ওরা ক্ল্যারিটি দেয়নি, ঠিক আছে, যে ক্ল্যারিটি ওরা এটা দেয়নি, তোমরা বলতে পারো যে ফেজ 1-এর মার্কটা কি ফেজ 2-তে অ্যাড হবে। আমার মতে অ্যাড হবে না। কেন? কারণ ফেজ 1 ইজ অনলি স্ক্রিনিং ফর ফেজ 2। তো যেই ফেজ 2-তে চলে গেল তখন তো সেটা ইন্ডিপেন্ডেন্ট স্ক্রিনিং হবে। বুঝতে পেরেছো? দিস ইজ হাউ ইট উইল প্রসিড। নাও এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো তোমাদের বুঝতে হবে। ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে হলো, if no suitable candidate of reserve category is found available as aforesaid, the post may be filled up by candidate other than those of scheduled caste, scheduled tribe as per as rules. এটা হাইকোর্টেই পসিবল। বুঝতে পেরেছো? হাইকোর্টে পসিবল কি, যে যদি সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায় এসসি এসটিতে, তো ইউআর এসেও কিন্তু 14টার মধ্যে 14টা পোস্ট তুলে নিতে পারে, ঠিক আছে। দ্যাট ইজ 100% মেরিটোক্রেসি ইন কেস অফ হাইকোর্ট অ্যাকর্ডিং টু দ্য রুলস ফ্রেমড বাই দ্যাম। আরেকটা জিনিস হলো, এখানে পিআরটিসিরও বোধহয় ঝামেলা নেই, যেটা স্টেট গভর্নমেন্টের আছে। সো দিজ আর ইস্যুস কে ওরা রিজার্ভেশন পলিসি ডেফিনেটলি স্টেটের মানে না। তো নাও কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমরা যেটা আমাকে জিজ্ঞেস করবে আমি জানি, হোয়াট মাইট বি দ্য স্ট্র্যাটেজি ফর প্রিপেয়ারিং ফর দিস। দেখো, 2 things আর ভেরি মাচ রিকোয়ার্ড। একটা তো হলো তোমার রিটেনের প্রিপারেশন, দ্যাট ইজ তো রিকোয়ার্ড। রিটেনের জন্য তুমি কোথা থেকে কী প্রিপারেশন করবে সেগুলো আমরা অনেকবার বলে দিয়েছি। দিস সিলেবাস ইজ নট সামথিং অ্যাওয়ে ফ্রম এ কম্বাইন্ড সিলেবাস অর এ জিআরবিটি সিলেবাস, ঠিক আছে। যারা জিআরবিটির ব্যাচে পড়ছো ওরা তো অনেক কিছু এর মধ্যে কভার হয়েই গেছে অলরেডি। যারা তোমরা কম্বাইন্ডের প্রিলিমস ব্যাচে ছিলে, টিসিএসের প্রিলিমস ব্যাচে ছিলে, কম্পিউটারের পার্ট ছাড়া তোমাদের সব কিছু কভার হয়েই গেছে, ঠিক আছে। তো সিলেবাস ইজ নট সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। এক সাইডে তোমার এমসিকিউর জন্য পড়তে হবে, ফেজ 2-এর কথা তো আমরা পরে দেখতেও পারি, ফেজ 1-এর এমসিকিউর জন্য তোমার প্রিপারেশন করতে হবে। অ্যান্ড প্রথম দিন থেকেই তোমার কিন্তু সেই 40 ওয়ার্ডস পার মিনিট কম্পিউটার টেস্টে পাওয়ার জন্য কিন্তু টাইপ করতে হবে, কারণ টাইপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট এসেনশিয়াল পার্ট অফ দিস এক্সাম। আরেকটা জিনিস মনে রাখবে, লাইক ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস, এখানে কিন্তু ইন্টারভিউ নেই, দেয়ার ইজ নো ইন্টারভিউ। সো ইট ইজ 100% অন মেরিট বেসড
ইন ফেজ 1 অ্যান্ড ফেজ 2। অবভিয়াসলি যে ফেজ 1-এ ভালো, ফেজ 2-তে ভালো, দুটো যদি না মিলিয়েই হোক, যে সর্বোত্তম ভালো সেই কিন্তু তারাই কিন্তু মেরিট লিস্টে স্থান পাবে এখানে, ঠিক আছে? তো আশা করি তোমরা বেসিক আইডিয়াটা পেয়েছো। আমার মতে দিস ইজ এ গুড জব। ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ এ কেরিয়ার ইন দিস, ইউ ক্যান অ্যান্ড ইউ শুড look to pursue a career in this. Please like, share and subscribe to Tripura Journal. We will try to come up with an idea of a batch if possible on this. Right now I can't commit. Thank you.